অতিরিক্ত অর্থ খরচ না করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট করা উচিত। ইসির সেই সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। বৃহস্পতিবার কয়েকটি গণমাধ্যমের সাথে আলাপকালে এই কথা জানান তিনি। বলেন, গণভোট সংসদ নির্বাচনের সঙ্গে একসাথে হলে অর্থ খরচ কমবে, তবে ভোট কেন্দ্র এবং ভোট কক্ষ কিছু বাড়ানোর কথা জানান তিনি। জানান, এতে আইনগত কোনো সমস্যা থাকার কথা নয়। জনগণের সকল ক্ষমতার উৎস গণভোটে থাকবে। জুলাই সনদের ধারা নিয়ে পক্ষে বিপক্ষে মত, তবে পুরো বিষয়টি নির্ভর করছে রাজনৈতিক ঐক্যমত্যের উপর। সরকার চাইলে গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। এদিকে বিকেল 4টায় এনসিপির নেতারা নির্বাচন কমিশনে যাবে বলে জানা গেছে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সিদ্ধান্ত চূড়ান্ত না করেই শেষ হলো রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা। জুলাই সনদ নিয়ে গণভোটে রাজনৈতিক দলগুলো একমত হলেও ভোটের দিনক্ষণ নিয়ে দ্বিমত রয়ে গেছে। তাই বিশেষজ্ঞ পরামর্শের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে সুপারিশ প্রস্তাব করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর 7.5 মাসের দীর্ঘ বৈঠক 84 বিষয় ঐক্যমত ও 10টি মৌলিক সংস্কারের নোট অব ডিসেন্ট দিয়ে শেষ হলো। জাতীয় ঐক্যমত্য কমিশনের দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু হয়ে শেষ হয় রাত 11টায়, যেটা জুলাই সনদে বিস্তৃতভাবে বলা। তবে শেষ বৈঠকও শেষ হয় সিদ্ধান্তহীনতায়। গণভোটের বিষয়ে দলগুলো একমত হলেও দিনক্ষণ নিয়ে দ্বিমত রয়ে গেছে। গণভোটটি কখন হবে এই নিয়েই কিছুটা দ্বিমত আছে। অনেকে বলেছেন গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হবে। আমরা বলেছি না, গণভোট একটি আলাদা বিষয়, জাতীয় নির্বাচন একটি আলাদা বিষয়, এবং দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং গণভোটটা আগে হয়ে যাওয়া দরকার। বিএনপি চায় নির্বাচনের দিনই গণভোট। জাতীয় স্বার্থ বিবেচনায় নির্বাচনের আগে এ দাবি থেকে সরে আসার আহ্বান দলটির। সেই গণভোটটা কখন হবে, কিভাবে হবে এবং তার গাঠনিক ক্ষমতা কি হবে। আলোচনা শেষ হয় কমিশনের সহসভাপতির বক্তব্যের মধ্য দিয়ে। তিনি জানান, 15 থেকে 16 অক্টোবরে জুলাই সনদ স্বাক্ষর করাতে চায় কমিশন। আমরা চাই কমিশনের পক্ষ থেকে, আমরা চাই যেন আগামী 15 তারিখের মধ্যে সম্ভব হলে, না হলে সর্বোচ্চ 16-17 তারিখের মধ্যে একটি আনুষ্ঠানিকভাবে এই যে ঐতিহাসিক দলিল আমরা সকলে মিলে তৈরি করেছি, বিশেষত আপনারা তৈরি করেছেন, সেটি যেন একটি স্বাক্ষর অনুষ্ঠান হয়। কমিশনের সাথে রাজনৈতিক দলের প্রতিনিধিদের আলোচনা শেষ হলেও বাস্তবায়নের জন্য অপেক্ষা করতে হবে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত অবধি। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি নির্বাচন কমিশনে। আমরা একটু আগে আপনাদেরকে জানিয়েছিলাম সেই বিষয়ে বিস্তারিত আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, এনসিপি যাবার কথা রয়েছে, সেই প্রসঙ্গে জানতে চাইব। এবং দ্বিতীয়ত, নির্বাচন কমিশনার আজকে বলেছেন যে জাতীয় নির্বাচন এবং গণভোট দুটি একসাথে করবার সক্ষমতা তাদের রয়েছে। এই প্রসঙ্গে আর ব্রিফিংয়ে তিনি কি বলেছেন? নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ কয়েকটি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি ঠিক সবাইকে ব্রিফিং এই কথাটি বলেননি। আমরা কয়েকজন তার সেই বক্তব্যটি ধারণ করেছি এবং তিনি সেখানে বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে আয়োজন সম্ভব এবং এই ক্ষেত্রে আইনি কোনো বড় বাধা নেই বলে তিনি মনে করছেন। এবং তিনি আরেকটি কথা বলছেন যে সরকার যদি চায় তাহলে নির্বাচন কমিশন সেই ব্যবস্থাটিও করবে, একই সাথে জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোট আয়োজনের। তবে এই ক্ষেত্রে একটি বিষয় আছে, অর্থাৎ বিদ্যমান যে ব্যবস্থা ভোট কেন্দ্র বা ভোট গ্রহণ কর্মকর্তা সেসবই চলবে, তবে কিছু কক্ষ বা ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানো লাগতে পারে, সেটি অল্প, তবে একই খরচে দুইটি ভোটের আয়োজন হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে একজন সাধারণ ভোটদানকারী ব্যক্তির জন্য দুটি ব্যালট পেপার থাকবে, একটি গণভোটের এবং একটি সাধারণ নির্বাচনের। এবং সেই গণভোটে জুলাই সনদের কোনো একটি প্রস্তাবের পক্ষে হ্যাঁ বা না দেওয়ার একটি বিষয় থাকবে, সেই বিষয়টি তিনি বলেছেন। এবং তিনি বলছেন আসলে গণভোটের বিষয়টি হবে না, সেটি আসলে নির্বাচন কমিশনের বিষয় নয়, এটি পুরোটাই রাজনৈতিক ঐক্যমত্যের বিষয়। সেটা কি অতিরিক্ত অর্থ সংকুলন, অর্থাৎ দুটি খরচে এই নির্বাচন সংকুলন করবার জন্য, নাকি অন্য কোনো বিষয় এখানে রয়েছে?
দেখুন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা নির্বাচন আয়োজনের, তাই নির্বাচন আয়োজনের যে বিষয়টি সেটা আসলে তারা সিদ্ধান্ত নিয়ে থাকে না, তারা যে সরকারের অধীনে থাকে তারা বলে থাকে সেই অনুযায়ী তারা কাজ করে থাকে। তবে তারা এর আইনি কোনো বাধা আছে কি নেই সেই বিষয়ে তারা ব্যাখ্যা দিয়ে থাকে। তাই গণভোট একসাথে করার পেছনে খরচ নাকি অন্য কোনো উদ্দেশ্য তেমন কোনো কথা বলেনি, এবং এটি কিন্তু নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এটি শুধুমাত্র একজন নির্বাচন কমিশনার ব্যক্তিগতভাবে কয়েকটি গণমাধ্যমকে এই কথাটি বলেছেন, তার বরাত দিয়ে আমরা এই কথাটি আপনাকে বলছি। আরেকটি বিষয়, আজকে বিকেলে এনসিপি আসার কথা নির্বাচন কমিশনে বিকেলে, এবং তিনি তারা প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করবেন। ধারণা করছি তারা প্রতীক নিয়ে কথা বলতে আসবেন। এর আগে এনসিপি একটি চিঠি দিয়েছিল নির্বাচন কমিশনকে, এবং সেখানে তারা সবশেষ আবারও অনুরোধ জানিয়েছিল নির্বাচন পরিচালনা যে বিধিমালা 2008 আছে সেটি সংশোধন করে তাদেরকে যেন শাপলা প্রতীকটি বরাদ্দ দেওয়া হয়। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সুলতানা জাহান মিতু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। আওয়ামী লীগের এক নেতার সঙ্গে কয়েকজন কূটনীতিকের সাক্ষাৎ নিয়ে বিএনপি চিন্তিত নয় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কে কার সঙ্গে বৈঠক করলো তা মুখ্য নয়, দেশের জনগণ কি চায় সেটি মুখ্য বিষয় বলে জানান তিনি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক সরকার দেখতে চায় জার্মানি সহ আন্তর্জাতিক সম্প্রদায়। দেশের মানুষও এখন ভোটের অপেক্ষায় রয়েছে। নির্বাচন প্রসঙ্গে এই বিএনপি নেতা বলেছেন, প্রতিটি রাজনৈতিক দলের স্বাধীনভাবে কাজ করার অধিকার আছে, বাধা বিপত্তির রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ঘণ্টাব্যাপী এই বৈঠকে নির্বাচনের পাশাপাশি ভবিষ্যতে জার্মানির সঙ্গে প্রযুক্তিগত নানা বিষয়ে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। কোন কূটনীতিবিদ কার বাসায় সব এটা হচ্ছে তাদের নিজস্ব বিষয়, এটা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা এগুলো চিন্তা নেই। আমি এগুলোর কোনো গুরুত্ব নেই আমাদের কাছে। আমাদের গুরুত্ব হচ্ছে আগামীর বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো, এবং আপনার ভরসা নির্ভরশীলতা থাকবে জনগণের উপর। কে কোথায় কার বাড়িতে সভা করতেছে এগুলো নিয়ে কোনো ইস্যু না। বাংলাদেশের জনগণের উপর আস্থা থাকতে হবে। বাংলাদেশের জনগণ কি চায় সেটাই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। রাজধানীর চাঁখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ হবে। ট্রাইব্যুনালে তার জবানবন্দি গ্রহণ করবেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এর আগে আসিফ মাহমুদ এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেন। সেখানে উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে সমন্বয়কদের থেকে জোরপূর্বক ভিডিও বার্তা নিয়েছিল ডিবি। তবে পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। এর আগে গত 5 অক্টোবর 9ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। ওই দিন জবানবন্দি দিয়েছেন একজন। 25 সেপ্টেম্বর 8ম দিনের মতো সাক্ষ্য দেন 3 জন সাক্ষী। এর মধ্যে একজন পুলিশ সদস্য ছিলেন। সাক্ষ্য গ্রহণ শেষে তাদের জেরা করেন স্টেট ডিফেন্স এবং আসামি পক্ষের আইনজীবীরা। রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের একটি জুয়েলারির দোকানে বোরকা পরে দুর্ধর্ষ স্বর্ণচুরির ঘটনা ঘটেছে। বুধবার রাত 3টার দিকে সম্পদ জুয়েলার্স নামে দোকান থেকে 500 ভরি স্বর্ণ চুরি হয় অভিযোগ পেয়েছে পুলিশ। সিসিটিভির ফুটেজে দেখা গেছে চোর চক্রের 2 জন জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে স্বর্ণ নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। বুধবার রাত 3:07 সম্পদ জুয়েলার্সের সামনে আসে বোরকা পরা 2 যুবক। প্রায় আধা ঘন্টার চেষ্টায় দোকান ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে স্বর্ণ নিয়ে চোরেরা 4:01 মিনিটে স্থান ত্যাগ করেন। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের দাবি, ভোরের দিকে নিরাপত্তা প্রহরী তাকে চুরির কথা জানায়। অভিযোগ করেন, মার্কেটের নিরাপত্তার দায়িত্বে থাকাদের সহযোগিতা ছাড়া চুরি সম্ভব নয়। দোকানে 400 ভরি গোল্ড আছিল, 100 ভরি প্লাস বন্ধকি সোনা আছিল, 40,000 টাকা আসলো। এসে দেখি আমার দোকানে কিচ্ছু নাই, 1 প্রতি সোনাও নাই। এ ঘটনায় প্রশ্ন উঠেছে মার্কেটের নিরাপত্তা নিয়ে। দোকান মালিক সমিতির দাবি, এমন চুরির ঘটনা এবারই প্রথম। মার্কেটের কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। আজকে আমাদের মার্কেট বন্ধ, যারা যে সকাল সকাল খুলে হইব না, টার্গেট আসলে এরকম করে ফেলেছে। কারণ আমাদের সিসি ক্যামেরা ফুটেজ গুলো আমরা দেখতেছি, প্রশাসনের লোকজন আসতেছে, আমরা মামলা মোকদ্দমায় যাব। এরপর আমরা নিজেরাও বসে যে আমাদের সিকিউরিটি লেভেলের কোনো সমস্যা আছে কিনা এই জিনিসটা আবার আইডেন্টিফাই করতে হবে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশের একাধিক ইউনিট। সংগ্রহ করা হয় বিভিন্ন আলামত। পরে রমনা বিভাগের ডিসি জানান, ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। মার্কেটের দোকান মালিক সমিতি ও নিরাপত্তা প্রহরীরাও নজরদারিতে রয়েছেন বলেও জানান তিনি। সর্বাত্মক চেষ্টা থাকবে আমাদের পুলিশের পক্ষ থেকে। আমরা একেবারে শতভাগ এখানে আমরা চেষ্টা করব যেন এটা ডিটেকশনটা হয় এবং যারা এর সাথে জড়িত বা কালপ্রিট যারা আছে তারা যেন আইনের আওতায় চলে আসে। এর আগে মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ির রায়হান সুপার মার্কেটের একটি দোকান থেকে 125 ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনার দাকোপে জোয়ারের তোড়ে ঢাকি নদীর বাঁধ ভেঙে অন্তত 6 গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 1000 পরিবার। সকাল থেকে স্বেচ্ছাশ্রমে বাঁধটি মেরামতের কাজ করেছেন স্থানীয়রা। ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার রাতে বটবুনিয়া বাজারের পাশে প্রায় 100 ফুট বাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে দাকোপের বটবুনিয়া, কামনিবাসী এবং কাকড়াবুনিয়া সহ আশপাশের এলাকা নোনা পানিতে তলিয়ে যায়। ঘরবাড়ির পাশাপাশি 300 হেক্টর ফসলি জমি সহ মৎস্য খামার তলিয়ে ক্ষতির শঙ্কায় স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, 2 বছর আগে ক্ষতিগ্রস্ত হলেও সময়মতো সংস্কার শেষ না করায় ফের ভেঙে গেছে বাঁধটি। খুলনার দাকোপে জোয়ারের তোড়ে দ্বিতীয়বারের মতো ভেঙেছে ঢাকি নদীর বাঁধ। এর জেরে তিলডাঙ্গা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা এই বিষয়ে এবার চলে যাব ঘটনাস্থলে। সহকর্মী অভিজিৎ পাল রয়েছেন আমাদের সাথে। অভিজিৎ পাল, এই যে 6টি গ্রাম প্লাবিত হয়েছে, এই তাদের পরিস্থিতি কি এবং পানিবন্দী হয়ে যাবার পরে কোনো ধরনের কোনো সহযোগিতা তারা পাচ্ছেন কিনা? সহযোগিতার কথা বলতে হয় তাহলে জেলা প্রশাসক এখানে এসেছেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আজকে তিনি কিছু শুকনো খাবার এখানকার যারা পানিবন্দী পরিবার রয়েছেন তাদের কাছে বিলি করেছেন। আর যে বাঁধ মেরামতের যে বিষয়টি, এখন আসলে জোয়ার চলছে, জোয়ারের কারণে বাঁধ মেরামতের কাজ এখন বন্ধ রয়েছে। আমরা এখন আসলে ঢাকি নদী থেকে একটু দূরে বটবুনিয়া বাজারে রয়েছে। আপনাকে যদি দেখাতে চাই যে বটবুনিয়া বাজার সংলগ্ন যে বিল, সেই বিলে এখনো 4 সমান পানি রয়েছে জোয়ারের, এবং এই বিলে যে আমন ধানের চাষ রয়েছে সেই আমন ধান কিন্তু এখন এই পানির নিচে রয়েছে। এবং ভাটায় যদি এই পানি না নেমে যায় এবং পানি যদি আবার পরবর্তী জোয়ারে ওঠে, তাহলে এই পুরো আমন ধান আসলে নষ্ট হয়ে যাবে এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। প্রায় 300 হেক্টরের মতন এখানে কৃষি জমি, যে কৃষি জমি আসলে প্লাবিত হয়েছে বলে এখানকার কৃষি অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন। আর এই কৃষি জমিতে শুধুমাত্র ধান নয়, এখানে সবজির পাশাপাশি সাদা যে মাছ চাষ হয় সেই সাদা মাছ চাষও হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন যে আপনার কৃষকরা। এবং এর পাশাপাশি যে বসত ভিটাগুলো রয়েছে সেই বসত ভিটাগুলো এখন পানিবন্দী অবস্থায় রয়েছে। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে মঙ্গলবার রাতে ঢাকি নদীর পূর্ণিমার যে জোয়ারের পানি, সেই চাপে আসলে এই বাঁধটি ভেঙে যায় এবং তারপর থেকে আসলে 4টি জোয়ার হয়েছে, যার কারণে বাঁধটি স্বেচ্ছাশ্রমে জিও ব্যাগ দিয়ে যেভাবে মেরামত করা দরকার ছিল সেই পরিমাণে মেরামত তারা করতে পারেনি, কারণ জোয়ারের যে পানির যে চাপ, সেই চাপ রয়েছে প্রচুর পরিমাণে। এবং সকালেও আসলে বাঁধ মেরামতের জন্য স্বেচ্ছাশ্রমে কাজ করছিলেন সাধারণ মানুষ, কিন্তু যখন জোয়ার চলে আসে তারা আসলে উঠে গেছেন। এর পরবর্তী ভাটা না হলে আসলে এই বাঁধ মেরামতের কাজটি সম্পন্ন করা যাবে না। আর পানি উন্নয়ন বোর্ড অবশ্য এই বিষয়ে একটি বিষয় তারা জানিয়েছেন। তারা বলছেন যে এই পুরো যে 31 নম্বর যে পোল্ডারটি রয়েছে, এই পোল্ডারটির প্রায় 3 কিলোমিটার জায়গা ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল এবং যার মধ্যে এটি ছিল এবং সেটি মঙ্গলবার ভেঙেছে। তারা এখন মূলত আসলে জিও ব্যাগ দিয়ে পানি বাঁধটি মেরামতের চেষ্টা করছেন। বাঁধটি মেরামত করা গেলে বা পানি বন্ধ করা গেলে তারপর তারা এখানে একটি 10 কিলোমিটার জায়গা ধরে একটি রিং বাঁধ তৈরি করবেন। এর পাশাপাশি তারা এই 31 নম্বর যে পোল্ডারটি, এই 42 কিলোমিটারের এই পোল্ডারের আন্ডারে প্রায় 6000 সবসময় আসলে এই পরিস্থিতির শিকার হয়ে থাকেন। এটি নতুন কিছু না। পানি উন্নয়ন বোর্ডের প্রতি তাদের অনেক অভিযোগ রয়েছে। তারা নতুন করে কি কিছু বলছেন? নতুন করে আসলে বলতে গেলে আসলে এই বাঁধটি ঝুঁকিপূর্ণ রয়েছে প্রায় 2-3 বছরের অধিক সময় ধরে এবং বাঁধটি মেরামতের জন্য আসলে একটি পরিকল্পনা, 2200 কোটি টাকার একটি প্রকল্প, 31 নম্বর এই পোল্ডার পুনর্বাসন প্রকল্প নামে একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয় রয়েছে। এটি যদি পাস হয় এবং বাস্তবায়ন হয় তাহলে এই পোল্ডারের যে মানুষ রয়েছেন তাদের আসলে দুর্ভোগ লাঘব হবে বলে পানি উন্নয়ন বোর্ড দাবি করেছে। তবে সেটি এখনো আসলে পরিকল্পনাধীন অবস্থায় রয়েছে। আর বর্তমানে আসলে শুধুমাত্র যে মেরামত এবং ক্ষতিগ্রস্ত জায়গায় জিও ব্যাগ ফেলা ছাড়া
সরকার আসলে এর বাইরে তেমন কোনো কাজই পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত করতে পারছে না। তারা আসলে প্রকল্পটির ব্যাপারে রয়েছে এবং তারা বলছেন যে এই প্রকল্পটি বাস্তবায়িত হলে তাহলে এখানকার যে মানুষ রয়েছে এবং এখানকার যে কৃষি জমি রয়েছে তারা আসলে অনেকটা ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা তৈরি করা হচ্ছে, তাদেরকে ত্রাণের আওতায় আনা হবে এবং আজকে শুধুমাত্র কিছু শুকনো খাবার এখানকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেওয়া হয়েছে। অভিজিৎ পাল, আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়ে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছেছেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ নিয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। আসিফ মাহমুদ সজীব ভুইয়া পৌঁছেছেন, এর মধ্যে কি শুরু হয়েছে তার সাক্ষ্য গ্রহণ? না, দেখুন, তিনি কিছুক্ষণ আগে পৌঁছেছেন। এখন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার কক্ষে আছেন, আর কিছুক্ষণের মধ্যে তিনি আদালতে আসবেন। অন্যান্য দিন কিন্তু আদালতের যে সাক্ষ্য গ্রহণ বা আদালতের কার্যক্রম মোটামুটি 11টা সাড়ে 11টার দিকেই শুরু হয়ে যায়। আজকে আমরা সেমনটি ধারণা করেছিলাম বা আমাদেরকে এরকম একটা আভাস দেওয়া হয়েছিল যে সকালের দিকে আসবেন, কিন্তু তার হয়তো রাষ্ট্রীয় অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে তিনি দেরি করে এসছেন। 2:30টার দিকেই মূল সাক্ষ্য গ্রহণ শুরু হবে তেমনটি আমরা জানতে পারছি। তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন এবং এসে চাংখারপুলের যে 6 হত্যাকাণ্ড গুলি করে সেই হত্যার ব্যাপারে তিনি যা জানেন এই মামলায় তিনি সাক্ষ্য দেবেন। এই মামলায় কিন্তু মোট 8 জন আসামি রয়েছেন এবং তাদের বিরুদ্ধে সেখানে যারা আসামি রয়েছেন তাদের অনেকেই, বিশেষ করে সাবেক যেই কমিশনার ছিলেন ঢাকার হাবিবুর রহমান, তিনি সুদীপ কুমার চক্রবর্তী জয়েন্ট কমিশনার ছিলেন। এছাড়া আরও অনেক সিনিয়র পুলিশ কর্মকর্তারা রয়েছেন যারা এখনও পলাতক রয়েছেন। কিন্তু এইখানে কনস্টেবল এবং শাহবাগ থানার ওসি অপারেশন যিনি ছিলেন আরশাদ, সেখানে নাসিরুল, ইমাজ সহ আরও 2-3 জন এখানে গ্রেপ্তার রয়েছেন। দেখুন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজকে যে সাক্ষ্য দেবেন সেই সাক্ষ্য কিন্তু তিনি এর আগে জবানবন্দি আকারে তদন্ত সংস্থার তদন্ত কর্মকর্তা যিনি ছিলেন তার কাছে তিনি দিয়েছেন। সেখানে তিনি যে বিষয়গুলো তুলে ধরেছেন, মোট 8 পৃষ্ঠার জবানবন্দি, এই খবর আমরা আগেই তুলে ধরেছিলাম। সেখানে যদি আমি একটু চাংখারপুলের ঘটনা বলি, সেখানে তিনি বলেছেন যে 5 আগস্টে তারা মূলত ছিলেন রাজধানীর মানিকনগরের দিকে, যাত্রাবাড়ি বা সায়দাবাদের যে মানিকনগর এলাকা ওই দিকেই ছিলেন। সেখান থেকে তিনি বিভিন্নভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার চেষ্টা করেছেন, না পেরে পুরন ঢাকার এলাকা দিয়ে তিনি মিটফোর্ড হাসপাতালের এই দিক হয়ে ওইভাবে ঘুরে তারপরে নাজিমউদ্দিন রোড হয়ে তিনি এদিকে আসেন চাংখারপুলে। সেখানে এসে একটি ভবনের উপরে ওঠেন এবং সেখান থেকে তিনি দেখতে পান যে পুলিশ সরাসরি আন্দোলনকারীদের উপর গুলি করছে। তিনি যা দেখেছেন সেটি তার জবানবন্দিতে রয়েছে। সেখানে বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ হতে দেখেছেন এবং পরবর্তীতে খবর পেয়েছেন সেখানে অনেকে শহীদ হয়েছে। তো এই ঘটনা তিনি আদালতে তুলে ধরবেন। আজকে হয়তো একদিনে তার সাক্ষ্য গ্রহণ শেষ নাও হতে পারে। আদালত স্বাভাবিকভাবে 4টা সাড়ে 4টা পর্যন্ত আদালতের কার্যক্রম চলে, তো সেই হিসাবে ঘন্টা 2-এর মধ্যে এই সাক্ষ্য নাও শেষ হতে পারে, আরও একদিন তিনি আসতে পারেন। কারণ এর আগে আমরা দেখেছি নাহিদ ইসলামকেও প্রায় 2 দিন ধরেই কিন্তু তিনি সাক্ষ্য দিয়েছেন। সুতরাং এই সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পরে কিন্তু আবার তাকে জেরা করবেন শেখ হাসিনার পক্ষে, এই যে চাংখারপুল হত্যা মামলায় যে সমস্ত আসামিরা রয়েছেন তাদের যারা আইনজীবী রয়েছেন তারা তাকে জেরা করবেন এবং জেরার পরেই মূলত তার সাক্ষ্য এবং জেরা এটি শেষ হলেই বলা যাবে যে তার সাক্ষ্য গ্রহণ শেষ। এই মামলায় আসিফ মাহমুদ সজীব ভুইয়া মূলত 19তম সাক্ষী তিনি এই মামলায়। এর আগে 18 জন কিন্তু সাক্ষী দিয়েছেন। নিশ্চয়ই বাসার, নিশ্চয়ই উনি বের হলে পরে আপনার মাধ্যমে হয়তো আমরা তার বক্তব্য জানতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জাকসু নির্বাচনের ফল নির্ধারণের অন্যতম ফ্যাক্টর হতে পারে নারী শিক্ষার্থীদের ভোট, কারণ এই নির্বাচনে নারী ভোটার 41% হলে নানা সমস্যার পাশাপাশি ক্যাম্পাসের বাইরে যাতায়াতে ভোগান্তি লাঘব চান নারীরা। তাদের ভোট পেতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভোটার আছেন 27,521 জন। এর মধ্যে নারী 11,329 জন। তাদের ভোটই হতে পারে বড় ফ্যাক্টর। সাম্প্রতিক সময়ে নারী শিক্ষার্থীদের হেনস্থা, সামাজিক মাধ্যমে বুলিংয়ের পাশাপাশি হলগুলোতে আসন, খাবার পানির সংকট সমাধান আলোচনায় আছে নির্বাচন ঘিরে। এর বাইরে শাটল ট্রেনে ভোগান্তি, সন্ধ্যার মধ্যে হলে ফেরার বাধ্যবাধকতা নিয়েও ভাবছে ভোটাররা। ভোটের মাঠে তাই এসব চিন্তার প্রভাব স্পষ্ট। পরিবহন সমস্যা যেটা বিশেষ করে সেটা, এবং মেয়েদের হলে বিশুদ্ধ পানির সমস্যা আছে, সেগুলো যেন সলভ হয়। মেয়েদের সেফটি এনশিওর করতে পারলে এটাই আমাদের জন্য অনেক এনাফ হবে, প্লাস আবাসন সুবিধাটা দিতে পারলেও ভালো হয়। নারী শিক্ষার্থীদের ভোট পেতে প্রার্থীরাও নানামুখী চেষ্টায়। স্বতন্ত্র ও প্যানেলভুক্ত প্রার্থীরা এগুচ্ছেন নানান কৌশলে। শিক্ষার্থীদের উপস্থিতিটা খুবই ম্যাটার করে এবং সেই যাতে যাতায়াতে সমস্যা না হয়,
সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়। নারী ভোটারদের সংখ্যা প্রায় 40%-এরও বেশি, সেই জায়গাতে নারী শিক্ষার্থীরা যদি উপস্থিত হয় এবং তারা যদি তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করে, যে কোনো প্যানেলের জন্য, যে কোনো প্রার্থীর জন্য সেটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াইতে পারে। পথিমধ্যে তারা অনেক সময় নিরাপত্তাহীনতায় ভোগে, ক্যাম্পাসের অভ্যন্তরে নিরাপত্তাহীনতায় ভোগে। তারা যেন নিরাপত্তাহীনতা না ভোগে সেজন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব সেই পদক্ষেপগুলো যাতে নেয় প্রশাসন। নারী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের 5টি হল সংসদে পদের সংখ্যা 70। এসব পদে 21টিতে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয় পেয়েছে প্রার্থীরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চাকসু নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচার। সকাল থেকে বিভিন্ন বিভাগের সামনে গণসংযোগ করছেন প্রার্থীরা। আজ ছাত্র ইউনিয়নও ছাত্রফ্রন্ট সমর্থিত দ্রোহ পর্ষদ, ইসলামী আন্দোলন, বৈচিত্র্যের ঐক্য প্যানেলের ইশতেহার ঘোষণার কথা রয়েছে। শিক্ষার্থীদের মধ্যেও ভোট নিয়ে জোর আলোচনা চলছে। বুধবার ছাত্রদল এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেল ইশতেহার ঘোষণা করেছে। চাকসুর 26 পদের বিপরীতে 415 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর হল সংসদে নির্বাচন করবেন 486 জন। 15 অক্টোবরের নির্বাচনে মোট ভোটার 27,521 জন। পোষ্য করার জন্য অনশন করেছিলাম, জুলাই আন্দোলন করেছিলাম। আমি জুলাই বিক্রি করে এখানে আসি নাই। আমি শুধু চাই পড়াশোনা করতে, বিশ্ববিদ্যালয়ে কাজ করতে। আমি গতানুগতিক আপনার লিফলেট থেকে বের হয়ে আমি একটা ডলার সিস্টেম লিফলেট বানিয়েছি, যেখানে আমার ব্যালট নাম্বার তুলে ধরেছি। আরো জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আজকে তো বিভিন্ন বিভাগের সামনে আসলে গণসংযোগ চলছে, প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং যেই প্যানেলগুলো আজকে ইশতেহার দেবার কথা, কেমন আসলে ইশতেহার হবে, কোনো রকম তথ্য পেয়েছেন কিনা? ছাত্রছাত্রীদের যে চাহিদা সেই অনুযায়ী তারা ইশতেহার আসলে করতে পারছেন কিনা? আমরা এখন আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সামনে এবং এখানে ইতোমধ্যে বৈচিত্র্যের ঐক্য নামে যে প্যানেলটি তারা তাদের ইশতেহার ঘোষণা করছে এবং এই প্রেক্ষাপটে আমরা প্রাথমিকভাবে, যদিও তাদের এখন ইশতেহার ঘোষণা চলছে, আমরা প্রাথমিকভাবে যেটি দেখছি যে মূলত এখানে তারা বিশ্ববিদ্যালয়ের আবাসন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং যাতায়াতের বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক সময়গুলোতে বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে নারী শিক্ষার্থীদেরকে যেভাবে শ্যাট স্লিমিং বা সাইবার বুলিংয়ের বিষয়ে এখানে নানাভাবে হয়রানি করা হয়, সেই ব্যাপারগুলো নিয়েই কিন্তু এই ইশতেহারগুলোতে এসেছে। গতকালকে আমরা দেখেছি প্রধান দুই প্যানেল যেভাবে এই আলোচনাটি করেছে, আজকেও বিভিন্ন প্যানেল তারা এই যে তাদের যে ইশতেহার ঘোষণা করছে সেখানে এই আলোচনাটি এনেছেন। আরেকটি বিষয় এখানে লক্ষ্য, একটু আগে আমরা এই চাকসু নির্বাচনের প্রধান যিনি নির্বাচন কমিশনার ডক্টর মনির উদ্দিন, তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে এই এখনো পর্যন্ত তাদের শিক্ষার্থীদের যে আচরণ বিধি পালন অথবা যে নির্বাচনী পরিবেশটি বিরাজ করছে তিনি সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তিনি যেটি মনে করছেন যে আগামী যে 15 তারিখ যে ভোটকে ঘিরে এখন পর্যন্ত যেহেতু কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি, ঠিক সেরকম সামনের দিনগুলোতেও কিন্তু স্থিতিশীল একটি পরিস্থিতি থাকবে, এরকম তিনি অনেকটা জোর দিয়ে বলেছেন। আরেকটি বিষয় তিনি বলেছেন যে কিছু কিছু অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে, কিছু বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে পারস্পরিক নিয়ম বা আচরণবিধি ভঙ্গের, সেক্ষেত্রে তারা সেগুলো তদন্ত করে দেখছেন। এই বিষয়ে নির্বাচন কমিশনের একটি আলাদা সেল গঠন করা আছে। নির্বাচন কমিশন তিনি তবে প্রাথমিকভাবে যেটি বলছেন যে যেই বিষয়গুলো নিয়ে অভিযোগ এসেছে খুবই ছোটখাটো বিষয়, সেগুলো তারা বসে ঠিক করছেন এবং যে পরস্পর বিরোধী যে অভিযোগগুলো এসেছে সেগুলো নিয়ে প্রার্থীদের সাথে বা যারা অভিযোগ করেছেন তাদের সাথে, যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা এই নির্বাচনকে ঘিরে তাদের প্রত্যাশার কথা কি বলছেন? আসলে দেখেন, শিক্ষার্থীরা এখানে প্রধান যে ফ্যাক্টর সেটি হচ্ছে অনাবাসিক এবং আবাসিক শিক্ষার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় 27,000-এর বেশি যে ভোটার, তার মধ্যে 19,000 ভোটার শিক্ষার্থী তারা অনাবাসিক এবং এই 19,000-এর মধ্যে 14,000-এর মতো থাকে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় 25 কিলোমিটার দূরে চট্টগ্রাম শহরে। তো এই অনাবাসিক শিক্ষার্থীরা কিন্তু একটি বড় ফ্যাক্টর। আবার এর ভেতরে 11,000-এর মতো শিক্ষার্থী আছে নারী শিক্ষার্থী, তাদেরও একটি বড় অংশ
কিন্তু ক্যাম্পাসে আবাসন সুবিধার বাইরে। তো এই আবাসনের ব্যাপারটি কিন্তু শিক্ষার্থীদের কাছে বড় ব্যাপার। তবে চাকসুর এখানে যারা নির্বাচিত হবেন তারা হয়তো এই সমস্যার সমাধানে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন না, কারণ এটি তাদের এখতিয়ারও নয়। তারপরে শিক্ষার্থীদের প্রত্যাশা যে এই সমস্যাটি সমাধানে প্রশাসনকে সাথে আলোচনা, প্রশাসনকে বাধ্য করা, প্রশাসনের মানে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি জোরালো কণ্ঠস্বর হিসেবে জানান দেওয়ার ক্ষেত্রে এই চাকসুর যারা নির্বাচিত হবেন বা তাদেরকে ভোট দিতে চান যারা এই কাজটি করবেন। এর বাইরে যাতায়াত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য যে শাটল ট্রেন সেটির নিয়ে নানা আলোচনা আছে। সেটিতে আসন কম এবং বিশেষ করে প্রাইম আওয়ারে অর্থাৎ যখন বেশি শিক্ষার্থীরা আসা যাওয়া করে তখন অনেককে দাঁড়িয়ে যেতে হয়, পাদানিতে ঝুলে যেতে হয়। এই বিষয়গুলো নিয়ে চাকসু সামনে একটি ভালো ভূমিকা রাখবে। আমি আগেই বলেছি যে শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, তাদের সাইবার বুলিং বিষয়ে একটি ভালো ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন। এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের মূল কাজ যেটি গবেষণা, সেই জায়গাটিতে আমরা জানি যে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে অনেকটাই পিছিয়ে আছে। চাকসুর নতুন নেতৃত্ব এই গবেষণার কাজটিকে ত্বরান্বিত করার জন্য প্রশাসনের সাথে এক ধরনের চাপ তৈরি করবেন বলে তারা প্রত্যাশা করছেন। অনুপম শীল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। রাকসু নির্বাচনের প্রচারণায় ফুরফুরে মেজাজে রয়েছে ছাত্রদল, ছাত্র শিবির সমর্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। তবে নির্বাচনী খরচ নিয়ে হিমশিম স্বতন্ত্র প্রার্থীরা। তারা বলছেন নির্বাচনের তারিখ পরিবর্তন হলে মাঠে টিকে থাকা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। জমে উঠেছে রাকসু নির্বাচনের প্রচারণা। তবে এখনও নির্ধারিত তারিখে ভোট হওয়া নিয়ে সংশয়ে আছেন স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনের তারিখ বারবার পরিবর্তন করায় লিফলেট তৈরি সহ প্রচারণায় আর্থিক ক্ষতির মুখে তারা। নতুন করে ব্যালট ছাপানো অবশ্যই শিক্ষার্থীদের জন্য একটা চাপের ব্যাপার। আমাদের নির্বাচনের ডেটটা প্রত্যেকবার পিছাচ্ছে, এতে কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা বেশ একটা চ্যালেঞ্জের মুখে পড়ছে। অর্থের খরচটা সেটা কিন্তু পরিবার থেকে ফর্ম ফিল আপের টাকা বাঁচিয়ে বা টিউশন ফি সেটা দিয়ে কিন্তু আমরা করতে হচ্ছে। স্বতন্ত্র প্রার্থীরা আর্থিক সংকটে থাকলেও ফুরফুরে মেজাজে ছাত্রদল, ছাত্র শিবির প্যানেল। ছাত্রদলের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন, আর ছাত্র শিবির বলছে উদ্ভূত পরিস্থিতির দায় নির্বাচন কমিশনের। প্রিপারেশন কিন্তু আগেও ভালো ছিল, তবে একটু ভালো হলো সময় বাড়াতে আমরা স্টুডেন্টের কাছে একটু বেশি পৌঁছাতে পারছি। এছাড়া আমাদের আর কোনো অসুবিধা নেই, খরচ আমাদের খুব সীমিত। যত ঘাটতি আমরা দেখছি প্রশাসন নির্দিষ্ট সময়ে রাকসু বাস্তবায়নের ব্যাপারে বদ্ধপরিকর থাকছে না সেই প্রথম থেকেই, এবং বারবার নির্বাচন পেছাচ্ছে, এটা শিক্ষার্থীদেরকে হতাশ করতেছে। এদিকে নির্বাচন কমিশন বলছে কয়েক দফায় নির্বাচন পেছানোর ফলে শুধু প্রার্থী নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে নির্বাচন কমিশনও। নির্বাচন কমিশনেরও যে বাজেট ছিল সে বাজেটের থেকে অতিরিক্ত বাজেট লাগবে এই নির্বাচন পেছানোর কারণে। প্রত্যেকটা ক্যান্ডিডেটের অতিরিক্ত খরচ লাগছে। সমস্ত প্রার্থী এবং ভোটারদেরকে নিশ্চিত করছি যে 16 তারিখ রাকসু নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিক থাকলে আগামী 16 অক্টোবর হবে রাকসু নির্বাচন, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন 18 ভিপি, 13 জিএস সহ 247 জন প্রার্থী। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান, একেবারেই আসন্ন নির্বাচনের তারিখ, তারপরে একটি শঙ্কা, সেটা এখনো দোদুল্যমান অবস্থায় রয়েছে। কর্তৃপক্ষ বলছেন, ছাত্রছাত্রীরাও বলছেন, এবং স্বতন্ত্র প্রার্থীরা তারা টিকে থাকার অস্তিত্বের কথা বলছেন। সব মিলে আসলে নির্বাচনী পরিস্থিতি কি? দেখুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটি 4বারের মতো তফসিল পরিবর্তন হয়েছে, 4বারের মতো নির্বাচনের তারিখ পরিবর্তন হয়েছে, যার ফলে এই সংখ্যাটা কিন্তু সবার মনে জেঁকে বসেছে। সেটি সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন বা ভোটার যারা রয়েছেন তারাও শঙ্কিত যে নির্দিষ্ট সময় অর্থাৎ 16 অক্টোবর ভোটটি অনুষ্ঠিত হবে কিনা। সেই সাথে যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু শঙ্কিত যে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে না, আবার কোনো নতুন ইস্যু তৈরি হবে, এই বিষয়টি নিয়ে তারা শঙ্কা রয়েছেন। এবং শঙ্কা সম্ভাবনা দুটো নিয়েই কিন্তু আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা প্রার্থীরা রয়েছেন তারা প্রচারণা চালাচ্ছেন। সেখানে স্বতন্ত্র থেকে শুরু করে ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য প্যানেলে যারা রয়েছেন, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে 11টি প্যানেল এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন পর্যন্ত আমরা দেখছি যে অর্থাৎ 16 তারিখে নির্বাচন, এর 24 ঘন্টা আগে অর্থাৎ 15 তারিখ রাত পর্যন্ত এর প্রচারণা চালাতে পারবে, 14 তারিখ রাত পর্যন্ত প্রচারণা চালাতে পারবে। এরপরে 24 ঘন্টা বিরতি, তারপরে কিন্তু নির্বাচন। এখন পর্যন্ত সেই হিসাবে হাতে খুব বেশি সময়
এই প্রার্থী যারা রয়েছেন তারা বলছিলেন যে খুব বেশি হলে 5 দিন তারা প্রচারণার সময় পাচ্ছেন এবং এই সময়গুলোকে তারা কোনোভাবে নষ্ট করতে চান না। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি বড় অংশ, শিক্ষার্থীদের বড় অংশ তারা ক্যাম্পাসের বাইরে অবস্থান করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 17টি আবাসিক হল থাকলেও এর অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে, যার ফলে শিক্ষার্থীদের প্রচারণার ক্ষেত্রে তাদের ক্যাম্পাসের বাইরে যেতে হচ্ছে এবং তাদের প্রচারণা চালাতে হচ্ছে। শিক্ষার্থীরা যেটি বলছিলেন যে তাদের হাতে সময় কিন্তু খুব কম। এবং এর আগে আমরা দেখেছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, নির্বাচন কমিশন যে বিষয়টি স্পষ্ট করছেন যে এর আগে আমরা একাধিকবার দেখেছিলাম ছাত্রদল, ছাত্র শিবির তারা একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো নির্বাচন কমিশনের কাছে অবহিত করেছিলেন, তারা দাবি দাবাগুলো উত্থাপন করেছিলেন এবং নির্বাচন কমিশন যে বলছেন যে তারা এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন বা প্রার্থী হিসেবে যারা কাজ করছেন তারা বড় ধরনের কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি বা তাদের শাস্তিযোগ্য কোনো অপরাধ করেনি, যার ফলে তারা এখন পর্যন্ত কাউকে সতর্কীকরণ বা কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। তবে নির্বাচন কমিশনের যে কমিটি রয়েছে তারা কাজ করছেন এবং তারা বলছিলেন যে তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন নির্বাচন আচরণবিধি কেউ লঙ্ঘন করছে কিনা সে বিষয়টি তারা নজরে রেখেছেন। সেই সাথে তারা বলছিলেন যে যত সময় নির্বাচন অনুষ্ঠানে এবার তারা বদ্ধপরিকর এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ পরিস্থিতি যেটি রয়েছে, অর্থাৎ এর আগে আমরা দেখেছিলাম যে প্রাতিষ্ঠানিক সুবিধার ইস্যুকে কেন্দ্র করে নির্বাচনের তারিখ পরিবর্তন করতে হয়েছে, এরপরেও কিন্তু দুর্গাপূজার একটি বিষয় ছিল। এই 16 তারিখে নির্বাচনকে কেন্দ্র করে কোন কোন বিষয়গুলো আসলে আশঙ্কা তৈরি করছে, কি বলছেন শিক্ষার্থীরা? দেখুন, আশঙ্কার যে বিষয়টি ছিল একমাত্র বিষয় সেটি হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্য কোটা বলা হচ্ছিল, এই ইস্যুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছিল এবং আমরা দেখেছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে উঠেছিল। ঠিক এই ইস্যুটি যখন এখন মীমাংসিত একটি ইস্যুতে পরিণত হয়েছে, যার ফলে আগামী 16 তারিখে নির্বাচন হতে কোনো বাধা নেই, এটি কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ। মোস্তাফিজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। বিদ্যুতের বকেয়া $464 মিলিয়ন পরিশোধ করতে প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। এতে বকেয়া আদায়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাওয়া হয়েছে। এদিকে বিষয়টি নিষ্পত্তির জন্য এর মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আদানির চিঠিটি বিদ্যুৎ বিভাগে পাঠানো হয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, বকেয়া পরিশোধের বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে। টাকা কিভাবে পরিশোধ করা হবে তা নিয়ে কাজ চলছে। গত জুলাইয়ে আদানির সব বকেয়া পরিশোধ করা হয়। এরপর নতুন করে এই পরিমাণ টাকা বকেয়া পড়েছে বলেও জানান বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। মার্চ পর্যন্ত আদানি পাওয়ারের বকেয়া $437 মিলিয়ন গত জুনে একসঙ্গে পরিশোধ করা হয়েছিল। দেখছেন বিরতির সংবাদ দুপুর, সংবাদ আরো থাকছে। যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর কথা জানালো হামাস। ট্রাম্পের ঘোষণার পরও গাজায় ইসরায়েলের হামলা। ঢাকায় রাত 8টায় এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের সামনে হংকং চায়না। অভিষেকের অপেক্ষায় আছেন জায়ান আহমেদ। জয়পুরহাট পৌর শহরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত এক মাসে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 2600 জন। শিশু এবং বয়স্কদের আক্রান্তের হার বেশি। অস্বাস্থ্যকর খাবার এবং পানির কারণে সংক্রমণ বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকরা। জয়পুরহাট সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড। প্রতিদিন গড়ে 40 থেকে 50 জন রোগী ভর্তি হচ্ছেন এখানে। হাসপাতালের তথ্য বলছে, গত 7 দিনে জয়পুরহাট হাসপাতালগুলোতে 400 রোগী চিকিৎসার জন্য আসেন। এক মাসে চিকিৎসা নিয়েছে 2600 জন। হাসপাতাল থেকে পর্যাপ্ত ওষুধ না পাওয়ার অভিযোগ রোগী ও স্বজনদের। স্যালাইন ট্যালাইন এগুলো লিখে দিয়েছে ডাক্তার, কিন্তু আমরা হাসপাতালে পাইনি। এগুলোকে আমাদের সব বাইরে থেকে কিনে আনতে হয়েছে। আমার ছোট ভাই গতকাল 10টা-11টার দিকে ডায়রিয়া ধরছে, ওকে আমি হসপিটালে নিয়ে আসে এখানে ভর্তি করছি। স্যালাইন দিল, ক্যানোলা করালো, সব কিনে নিয়ে আসলাম, সব করালো। হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় হিমশিম অবস্থা নার্স ও চিকিৎসকদের। তবে ধীরে ধীরে চাপ কিছুটা কমছে বলে জানান তারা। 1 তারিখ রাত 12টা থেকে 2 তারিখ রাত 12টা পর্যন্ত প্রায় 74 জন রোগী ডায়রিয়ার ভর্তি হয়েছে এবং আজকে সকাল বলতে গেলে 6টা থেকে এ পর্যন্ত 30 জনের বেশি ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে এবং সবগুলোই ছোট শিশু আছে, নারী আছে, পুরুষ আছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন, অস্বাস্থ্যকর খাবার গ্রহণ ও পানিতে ডায়রিয়ার জীবাণু থাকায় এই রোগ বাড়ছে। বাইরে যত্রতত্র খাওয়া দাওয়া খাচ্ছে,
এজন্য একটু বেড়ে গেছে এবং অনেকে কমপ্লেন করছে পৌরসভা পানি। তো আমরা পৌরসভার সঙ্গে কথা বলছি, তারা সব দিকে সজাগ আছে এবং সব দিকে ঠিকঠাক রাখছে এবং তারা পানি নিয়ে বাইরে পরীক্ষার জন্য পাঠিয়েছে। চিকিৎসকরা বলছেন শহরের বিশ্বাসপাড়া, আরামনগর, সবুজনগর ও শান্তিনগর এলাকা থেকে আসছেন বেশি রোগী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী 12 অক্টোবর থেকে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। প্রায় 5 কোটি শিশু কিশোরের আওতায় আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন তিনি। বলেন, অনলাইনের পাশাপাশি জন্ম সনদ ছাড়া ম্যানুয়াল পদ্ধতিতেও এই টিকার জন্য রেজিস্ট্রেশন করা যাবে। এখন পর্যন্ত 1,68,00,000 মানুষ টিকার জন্য রেজিস্ট্রেশন করেছে। 12 থেকে 30 অক্টোবরে নিকটস্থ স্কুলে এবং 1 থেকে 13 নভেম্বর টিকা দেওয়া যাবে কমিউনিটি ক্লিনিকে। এই টিকা নিরাপদ বলে দাবি করেছেন বিশেষ সহকারী সাইদুর রহমান। বলেন, স্বাস্থ্য সহকারীরা আন্দোলন করছে, তবে 5 কোটি শিশু কিশোরের স্বাস্থ্য ঝুঁকি চিন্তা করে তারা কোনো আন্দোলন করবে না বলে আশা প্রকাশ করেন তিনি। টাইফয়েডের বিরুদ্ধে বেশ কিছু টিকা আছে, কিন্তু এই টিকাটি সবচেয়ে বেশি কার্যকর এবং নিরাপদ। এটাকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বলা হচ্ছে। এই ভ্যাকসিনটি একটি ডোজ 9 মাস বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত সকল শিশু কিশোরকে দেওয়া হবে। ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত 9 প্রবাসীর মধ্যে 7 জনেরই বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। তারা হলেন সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের আমিন সওদাগর, রকি, বাবলু, আরজু এবং শাহাবুদ্দিন এবং মাইটভাঙ্গা ইউনিয়নের জুয়েল এবং রহমতপুরের রনি। এছাড়া নিহত আলাউদ্দিন নামে একজনের বাড়ি, অন্যজন চট্টগ্রামের রাউজানে। বুধবার বিকেলে ওমানের দুখুম সিদ্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই খবর জানার পর থেকে সন্দ্বীপের ওই এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা জানান, ধার দেনা করে ওমান গিয়েছিলেন তারা। গতকাল দুর্ঘটনার খবর আসার পর থেকে কান্না থামছে না স্বজনদের। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি সরকারের সহায়তা চায় ভুক্তভোগীদের পরিবার। ওনারা সাগরে যাওয়ার জন্য রওনা হয়েছে। ইতিমধ্যে গাড়ির মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট জায়গার মধ্যে মারা গেছে। 17-18 দিন আগে বিদেশে গেছে, রিং লই দেনা টানা করে পাশে যে জায়গা আসতো জায়গা বিক্রি করে গেছে, বুঝছেন। ওনার 2টা হলাম মাইয়া, কিন্তু ফ্যামিলির মধ্যে যুদ্ধ অনেক অভাবী। আর এই ছিল বিরতির সংবাদ। দুপুরে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।